বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের ভালো বা খারাপ লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। মৃত্যুপুরীর ডাকঘর। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট্ট এক গ্রাম, নাম মৃত্যুপুরী। পাথুরে রাস্তা, কুয়াশার চাদরে ঢাকা ভোর, আর নিঃসঙ্গতা যেন এই গ্রামের প্রতিচ্ছবি। নামটা শুনলেই যেন বুক কেঁপে ওঠে, কারণ এই গ্রামের ইতিহাসে জড়িয়ে আছে রহস্য, মৃত্যু আর নিখোঁজ হওয়ার অনেক কাহিনী। এই গ্রামের এক প্রান্তে অবস্থিত একটি পুরনো ডাকঘর। বছর 10 আগে এখানে শেষ চিঠি পাঠানো হয়েছিল। তারপর হঠাৎ করেই সে অফিস বন্ধ হয়ে যায়। কে যেন এক রাতে গায়েব হয়ে যায় সেখান থেকে, ডাকটিয়ার নরেন চৌধুরী। তাঁর মৃত্যু না নিখোঁজ হওয়া তা কেউ জানে না। লোকমুখে শোনা যায় এখনো মাঝরাতে কেউ একজন আসে সেই বন্ধ ডাকঘরের সামনে। চিঠি পড়ে আবার রেখে যায় নতুন চিঠি। কিন্তু কেউ তাকে দেখেনি, শুধু শুনেছে অদ্ভুত শব্দ, কাগজের খসখসানি, কাঠের দরজায় ধাক্কার আওয়াজ। ঘটনার সূত্রপাত হয় একটি অদ্ভুত চিঠিকে কেন্দ্র করে। কলকাতার বিখ্যাত গোয়েন্দা অর্ণব বসু একদিন ডাকের মাধ্যমে একটি চিঠি পান। খামটি পুরনো, যেন বহু বছরের ধুলায় ঢেকে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার উপর অদ্ভুত সুন্দর হস্তাক্ষর। প্রাপক: শ্রদ্ধেয় গোয়েন্দা অর্ণব বসু, কলকাতা। প্রেরক: নরেন চৌধুরী। ডাকঘর: মৃত্যুপুরী। তারিখ: 3রা জুন 2025। অর্ণব চমকে ওঠেন। নরেন চৌধুরী তো মারা গেছেন বহু আগে, অন্তত নিখোঁজ। আর এই চিঠি 2025 সালের। কিন্তু খামের কাগজ, স্ট্যাম্প, এমনকি ডাকছাপ ছবি 2013 সালের। কিভাবে সম্ভব? চিঠির ভিতরে লেখা: প্রিয় অর্ণব বাবু, আমি জানি আপনি আমার কথা ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ডাকছি। মৃত্যুপুরীর ডাকঘরে এমন কিছু হচ্ছে যা আপনি না এলে থামবে না। আমার মৃত্যু এখনো শেষ হয়নি। নরেন চৌধুরী। অর্ণব বসু বহু অদ্ভুত কেসে কাজ করেছেন, কিন্তু এই কেস যেন ভিন্ন। একজন মৃত ব্যক্তি কিভাবে চিঠি পাঠাতে পারেন? আর এই ডাকঘরের রহস্য। তিনি সিদ্ধান্ত নেন, যাই ঘটুক এই কেসে তাঁকে যেতে হবে মৃত্যুপুরী। কলকাতা থেকে মৃত্যুপুরী যাওয়ার কোনো সোজাসাপটা রাস্তা নেই। প্রথমে ট্রেনে যেতে হয় উত্তরবঙ্গের এক স্টেশন পর্যন্ত, সেখান থেকে জিপে পাহাড়ের পথে। ট্রেনের জানালায় চোখ রেখে অর্ণব ভাবছিলেন, কোন রহস্য আমাকে টানছে এবার? চিঠিটা কি সত্যি, নাকি কেউ চালাচ্ছে খেলাটা? সাথে ছিল তার পুরনো খাতা, কিছু নোটস, আর তার প্রিয় পিস্তলটি। তিনি জানতেন, রহস্য যত গভীর হয়, বিপদ ততই কাছাকাছি থাকে। গ্রামে পৌঁছাতেই কেমন একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। চারদিকে নিস্তব্ধতা, যেন সময় থেমে গেছে এখানে। গ্রামের মানুষজন তাকে অবাক চোখে দেখল। নতুন কেউ এলে সবাই একরকম ভয়ে থাকে। একটা বাচ্চা মেয়েও চুপ করে তাকিয়ে রইল, তারপর ছুটে পালিয়ে গেল। এক বৃদ্ধ চায়ের দোকানে বসেছিল, নাম হরিপদ্দা। অর্ণব তার কাছে গিয়ে বসলেন। আপনি কি এই গ্রামের পুরনো মানুষ? হ্যাঁ বাবু, 20 বছর ধরে এইখানে আছি। শহরে কাজ করতাম, এখন আর মন চায় না। ডাকঘরটা কোথায়? বৃদ্ধ হঠাৎ থেমে গেলেন। তার চোখে আতঙ্ক। ওই কথা বলবেন না বাবু, ওইখানে আজও রাতে কেউ যায় না। অনেক মানুষ নিখোঁজ হয়েছে। নরেন বাবুর পর তো আরও 2 জন হারিয়ে গেল। আর কেউ চিঠি পায়নি? না, কিন্তু কেউ একজন রাতে ওইখানে ঢোকে, ছায়ার মতো চলে, কুকুরও কাছে যায় না। অর্ণব সিদ্ধান্ত নেন, সেই ডাকঘরের সামনে রাত কাটাবেন। দেখতে হবে সত্যিই কেউ আসে কিনা। গ্রামের এক যুবক বিনয় তাকে সাহায্য করে। রাত 12টা। কুয়াশা জমে পুরো গ্রাম অদৃশ্য। ডাকঘরের দরজার সামনে অর্ণব বসে আছেন, হাতে টর্চ, পাশে বন্দুক। হঠাৎ শুনতে পেলেন খস খস, চিঠির খসখসানি, নাকি পায়ের শব্দ। দরজা একটু নড়ল, কাঁপল। ধাক ধাক। অর্ণব বন্দুক বের করলেন। হঠাৎ একটি সাদা ছায়া যেন চোখের সামনে দিয়ে হেঁটে গেল। তিনি ছুটে গেলেন।
কিন্তু কিছুই নেই। তবে দরজার নিচে একটি খাম পড়ে আছে। তিনি সেটি তুলে নেন। চিঠিতে লেখা, অর্ণব বাবু, আপনি এসে গেছেন। এখন শুরু হবে শেষ খেলা। কিন্তু মনে রাখবেন, এই ডাকঘর শুধু মানুষের জন্য নয়। আপনি কি সত্যিই তৈরি আছেন? নরেন। সকালবেলা প্রথম সূর্যের আলো পাহাড় ছুঁয়ে যখন মৃত্যুপুরীর কুয়াশাকে সরিয়ে দিতে শুরু করেছে, তখন অর্ণব বসু সেই চিঠিটি হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আগের রাতের ঘটনাগুলো যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। দরজার ধাক্কা, ছায়ামূর্তি আর চিঠি। চিঠির প্রতিটি শব্দ বারবার পড়ে যাচ্ছিলেন তিনি। এই ডাকঘর শুধু মানুষের জন্য নয়। কিন্তু কি অর্থ এর? অতিপ্রাকৃত কিছু, নাকি নিছক মানসিক খেলা? সকালেই অর্ণব পৌঁছালেন গ্রামের একমাত্র পুরনো রেকর্ড কিপারের কাছে, মাধব হালদার। মাধব বাবু গ্রামে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন একসময়, এখন অবসরপ্রাপ্ত। কিন্তু তার কাছে সংরক্ষিত আছে গ্রামের বহু পুরনো নথি। নরেন চৌধুরীর সম্পর্কে কিছু জানেন? অবশ্যই। আমি তখন স্কুলে পড়াতাম আর উনি ডাকতেন। খুব ভদ্র মানুষ ছিলেন, কিন্তু একদিন হঠাৎই উনি বদলে যান। গ্রামের বাইরে যেতেন না, অথচ প্রায় রাতে তাঁর ডাকঘরে আলো দেখা যেত। কেউ জানত না তিনি কাকে চিঠি লেখেন। অর্ণব বললেন, তারপর উনি নিখোঁজ হন। ঠিক। মাধব বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, 2013 সালের জুন মাসে গ্রামের মেলা চলছিল, আর ঠিক সেই মেলার রাতেই উনি উধাও। ডাকঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ভিতরে কেউ ছিল না। অর্ণব অনুরোধ করলেন, আপনার কাছে যদি কোনো পুরনো চিঠি, নথি থাকে। মাধব হালদার একটু ভেবে একটি ধুলোমাখা ট্রাঙ্ক বের করলেন। তার ভিতরে অনেক পুরনো কাগজ এবং একটি চিঠির খাম। খামে নাম লেখা ছিল, ডক্টর অনিন্দ লাহিড়ী, ভৌতিক ভাষাবিজ্ঞানী, শান্তিনিকেতন। চিঠিটি ছিল নরেন চৌধুরীর লেখা। অর্ণব বিস্মিত। কেন এক ডাকপিয়ন ভৌতিক ভাষাবিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ রাখতেন? চিঠির ভিতরে লেখা ছিল, ডক্টর লাহিড়ী, আমি বিশ্বাস করি আমার হাতে আসছে এমন কিছু চিঠি যেগুলোর উৎস এই জগৎ নয়। ভাষাগুলো অদ্ভুত, সময়ের গণ্ডি ছাড়িয়ে আসে। আমি কিছু নমুনা পাঠাচ্ছি আপনার বিশ্লেষণের জন্য। নরেন চৌধুরী। অর্ণব বুঝতে পারলেন, এই কেস শুধুই নিখোঁজ ব্যক্তির নয়, এর পেছনে জড়িয়ে আছে ভাষা, সময় ও মৃত্যুর রহস্য। দ্বিতীয় রাত। অর্ণব সিদ্ধান্ত নিলেন এবার তিনি ডাকঘরের ভিতরে ঢুকবেন। বিনয় তাকে সাহায্য করল তালা ভাঙতে। দরজার কাঠ ফাঁপা, কিন্তু ভিতরে ঢুকেই একটা ভয়ানক গন্ধ আছড়ে পড়ল, সদ্য পোড়া কাগজের, ছাঁচ ধরা কাঠের, আর যেন দীর্ঘদিন পুরনো মৃত্যুর। ভেতরটা অন্ধকার, মাকসার জাল জড়ানো। এক কোণে কিছু পুরনো খাম, একটা ডাস্টবিন, আর একটা ধুলোমাখা টেবিল। হঠাৎ দেওয়ালে চোখ পড়ল। সেখানে কিছু আঁকা, বা বলা যায় খোদাই করা ভাষা। কোনো অজানা লিপি, যেন কোনো গোপন সংকেত। ঠিক সেই মুহূর্তে বাতাস থেমে গেল। টিক টিক টিক, ঘড়ির শব্দ। কিন্তু ভিতরে তো কোনো ঘড়ি নেই। চুপচাপ শব্দে অর্ণব পেছন ফিরলেন। একটি ছায়ামূর্তি তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে। চোখে অন্ধকার, মুখে ছায়া, আর হাতে একটি চিঠি। মুহূর্তের মধ্যেই ছায়াটি মিলিয়ে গেল। অর্ণব সাহস করে এগিয়ে গেলেন। ঠিক যেখানে ছায়াটি দাঁড়িয়েছিল, সেখানে পড়ে আছে একটি খাম। তিনি কাঁপা হাতে খাম খুললেন। চিঠির ভাষা বোঝার চেষ্টা করবেন না। আপনি যা খুঁজছেন তা শব্দের বাইরে। মৃত্যুপুরীর ডাকঘর কেবল এক ঠিকানা নয়, এটা একটা দরজা। আপনি প্রস্তুত তো? ডাকঘরের ভিতর থেকে পাওয়া সেই অদ্ভুত চিঠির পর অর্ণব বসু আর কিছুক্ষণ একা বসেছিলেন। বাতি নিভে গিয়েছিল। চারপাশে ঘোর অন্ধকার, অথচ চোখের সামনে যেন তখনও ছায়ামূর্তির ছাপ। চিঠির ভাষা পরিষ্কার বলছিল, মৃত্যুপুরীর ডাকঘর কেবল এক ঠিকানা নয়, এটা একটা দরজা। কিন্তু দরজা কিসের? মৃত্যু আর জীবনের মাঝে, অন্য জগতের সাথে যোগাযোগের। পরদিন সকাল। অর্ণব ফিরে গেলেন ডাকঘরে। এবার তিনি সিস্টেমেটিকলি পুরো ঘর খতিয়ে দেখলেন।
এক কোণে একটি ধুলোমাখা পালঙ্ক ছিল, ভাঙা কাঠের। সেটি সরাতেই বেরিয়ে এলো নিচে একটি ঢাকনা, একটি সিক্রেট চেম্বার। অর্ণব সাবধানে মাটির ফাঁক খুলে ভিতরে ঢুকলেন। নিচে নামলেই গন্ধটা আরো তীব্র, পচা কাগজ, পুরনো চামড়া আর ধোঁয়া। ভেতরে একটি ছোট ঘর, মাটির দেওয়ালে লালচে দাগ, মোমবাতির জ্বালানোর চিহ্ন, এবং এক কোণে একটি কাঠের আলমারি। তিনি সেটা খুলতেই দেখলেন প্রায় 50টির মতো চিঠি। এক একটি খামে এক এক নাম, কেউ কেউ মৃত, কেউ নিখোঁজ, কেউ আবার জীবিত। অদ্ভুত ব্যাপার, সবার তারিখ 2025 সালের জুন মাস। অথচ কাগজ আর হস্তাক্ষর দেখে মনে হচ্ছে এগুলো বহু পুরনো। সবচেয়ে অবাক করার মতো বিষয়, একটি খামে লেখা ছিল প্রাপক অর্ণব বসু, তারিখ 18 জুন 2025, যেটি এখনো আসেনি। তিনি খামটি না খুলে পকেটে রেখে দিলেন। সময়ের আগে নিজের চিঠি পড়া, এ যেন নিয়তির সঙ্গে খেলা। গ্রামে ফিরেই অর্ণব খোঁজ পেলেন একজন পাগলাটে বৃদ্ধের কথা, মদন ঘোষাল। লোকটি নাকি প্রায় রাতেই ডাকঘরের আশেপাশে ঘোরে আর নিজেই নিজেকে চিঠির প্রহরী বলে দাবি করে। অর্ণব তাঁকে দেখতে গেলেন। ভাঙা কুঁড়ে ঘর, চারপাশে চিঠির টুকরো, পুরনো খাম, ছিঁড়ে যাওয়া প্যাড। আপনি মদন ঘোষাল? হুঁ। তুমিই বুঝি সেই গোয়েন্দা? আপনি কিভাবে জানলেন আমি আসব? তোমার চিঠিটা তো আমিই ফেলে এসেছি ওই দরজার নিচে, নরেনের নির্দেশে। অর্ণব চমকে গেলেন। নরেন চৌধুরী কি জীবিত? মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য এখন আর অত পরিষ্কার নয় বাবা। মৃত্যুর পরও যদি কেউ চিঠি পাঠাতে পারে, তবে সে কি পুরোপুরি মৃত? অর্ণব চুপ করে শুনছিলেন। মদন বললেন, নরেন শেষ জীবনে এক ভাষা আবিষ্কার করেছিলেন, যেটা কেবল মৃত আত্মারা বোঝে। তিনি সেই ভাষায় চিঠি লিখতেন, আর ডাকঘরের সেই নিচের ঘর ছিল তার মাধ্যম। তুমি যদি সব জানতে চাও, তবে সময়ের আগে নিজের চিঠি পড়ো না। চিঠিটা কে লেখে? তোমার ভবিষ্যৎ। কখনো তুমি নিজেই, কখনো কেউ যাকে তুমি এখনো চিনো না। রাত হয়ে এলো। অর্ণব ডাকঘরে ফিরে গিয়ে বসে থাকলেন। হঠাৎ করেই দরজায় আওয়াজ, ঠক ঠক। তিনি খুলে দিলেন দরজা। বাইরে কেউ নেই, শুধু পড়ে আছে এক খাম। এবার খামটি ছিল কালো রঙের। চিঠির ভিতরে লেখা, তুমি যেভাবে এগোচ্ছ তাতে সময়ের নিয়ম ভেঙে পড়বে। কেউ একজন অপেক্ষা করছে অতীতে, তাকে খুঁজে বের করো। ভৌতিক ভাষাবিদ অনিন্দ লাহিড়ী এখনো বেঁচে আছেন। তিনি জানেন কে লেখা শুরু করেছিল মৃত্যুর চিঠি। সকালের আলোতে অর্ণব বসু মদন ঘোষালের দেওয়া তথ্য নিয়ে ছুটলেন শান্তিনিকেতনের পথে। যদি ডক্টর অনিন্দ লাহিড়ী এখনো বেঁচে থাকেন, তাহলে তিনি একমাত্র ব্যক্তি যিনি নরেন চৌধুরীর চিঠির ভাষা বোঝার ক্ষমতা রাখেন। এক নির্জন আশ্রম ঘর, তার সামনে বিশাল গাছ, গাছে ঝুলছে অসংখ্য পুরনো খাম আর চিঠি। অর্ণব পৌঁছাতেই দরজায় টোকা দিলেন। একজন বৃদ্ধ দরজা খুললেন। শীতল চোখ, মুখে ক্লান্তি, কিন্তু চোখের গভীরে ছিল এক অদ্ভুত আলো। আপনি অনিন্দ লাহিড়ী? তুমি সেই গোয়েন্দা যার নাম লেখা আছে ভবিষ্যতের চিঠিতে? অর্ণব চুপ করে গেলেন। ভবিষ্যতের চিঠি কিভাবে পেলেন আপনি? নরেন আমাকে পাঠিয়েছিল একবার, অনেক আগেই। বলেছিল যদি কেউ আসে একটি নির্দিষ্ট নামে, তাকে কিছু শিখিয়ে দিও। অর্ণব এবার চিঠিটি বের করে দেখালেন। সেই অদ্ভুত চিঠি, যেটিতে অজানা ভাষা। ডক্টর লাহিড়ী চিঠিটি পড়ে বললেন, এটা মরণলিপি। ভাষা নয়, এক ধরনের অনুভব। মৃত আত্মারা কথা বলে না, কিন্তু তারা স্মৃতির মধ্য দিয়ে বার্তা পাঠায়। এই লিপি সেই বার্তার মাধ্যম। অনিন্দ বুঝিয়ে বললেন, এই লিপির শব্দগুলো আমাদের অক্ষরে অনুবাদ করা যায় না। তুমি শব্দ না বুঝেও যদি সেই চিঠি পড়ো, তখন সে অনুভব তৈরি করবে। তুমি দেখবে, শুনবে, এমনকি গন্ধ পাবে। সে এক চেতনাজগত, যেটা সময়ের নিয়ম মানে না। নরেন কিভাবে এটি ব্যবহার করতেন? তিনি ডাকঘরের নিচের ঘরে কিছু নির্দিষ্ট সময়ে চেতনা খোলা করতেন। তখন মৃত আত্মারা বার্তা পাঠাত,
আর তিনি তা লিপিবদ্ধ করতেন। সেই চিঠিগুলো আবার ডাকঘর থেকে ছড়িয়ে যেত। অনেক সময় প্রাপক হতো ভবিষ্যতের কেউ। অর্ণব বিস্ময়ে ডুবেছিলেন। এরপর অনিন্দ বললেন, তোমার হাতে যেটা আছে সেটা কেবল শুরু, কিন্তু যদি তুমি সেই মরণলিপি পড়ো তবে তার ফলাফল হবে স্থায়ী। সে অনুভব তোমার স্মৃতির ওপর প্রভাব ফেলবে। তুমি যা ছিলে আর থাকবে না। আমাকে পড়তেই হবে। আমি থামতে পারি না এখন। ডক্টর লাহিড়ী তাকে একটি ছোট ঘরে নিয়ে গেলেন। মাঝখানে বসার আসন, চারপাশে পুরনো মোমবাতি। চিঠিটি তাঁর হাতে দিয়ে বললেন, চোখ বন্ধ করো, পড়ো না, মনে করো, সেই ভাষা অনুভব করো। অর্ণব চোখ বন্ধ করলেন আর চিঠিটি বুকে চেপে ধরলেন। হঠাৎ চারপাশে অন্ধকার। তার মধ্যে একটানা শব্দ, ঠক ঠক ঠক। দরজায় কেউ কড়া নাড়ছে। এক ছায়ামূর্তি। সে হাঁটছে পিছন দিকে, সময়ের বিপরীতে। তার হাতে একটি লাল খাম, যার রং ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে যাচ্ছে। এক কণ্ঠস্বর ভেসে এলো, অর্ণব, তুমি আমাকে চিনবে, কারণ আমি তোমারই এক অংশ। চোখ খুলতেই অর্ণব শ্বাস নিতে পারছিলেন না। শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন কেউ তাকে মৃতদের দুনিয়ায় নিয়ে গিয়েছিল কিছুক্ষণ। ডক্টর লাহিড়ী মাথা নিচু করে বললেন, তুমি দেখতে পেরেছ, এখন তুমি চিহ্নিত। নরেন চেয়েছিল তুমি এই পথ ধরো, কিন্তু খেয়াল রেখো এই পথের শেষ কোথায় তা কেউ জানে না। ফিরে আসার পথে অর্ণব রেল স্টেশনের চেয়ারে বসেছিলেন। ঠিক তখনই এক পিচ্চি ছেলে তাঁর হাতে একটি খাম ধরিয়ে দিয়ে পালিয়ে গেল। চিঠিতে লেখা, শেষ খেলা শুরু হবে 18ই জুন, যেদিন তোমার চিঠি খোলা হবে। কিন্তু মনে রেখো, সব প্রাপক বেঁচে থাকে না। কেউ কেউ মরে শুধুমাত্র চিঠি পড়েই। 18ই জুন 2025, সকাল 8টা। এই দিনটির কথা আগেই লেখা ছিল এক চিঠিতে, শেষ খেলা শুরু হবে আজ। অর্ণব বসু মৃত্যুপুরীর সেই পুরনো ডাকঘরের সামনে দাঁড়িয়ে আছেন। আজ সেই ভবিষ্যতের চিঠি খোলার দিন। তিনি পকেট থেকে খামটি বের করলেন। চিঠির উপর লেখা, প্রাপক অর্ণব বসু, তারিখ 18ই জুন 2025। এই চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই চেতনার দরজা খুলে যাবে। প্রস্তুত হও। তিনি ধীরে ধীরে খাম খুললেন। অর্ণব, তুমি যখন এই চিঠি পড়ছ তখন তুমি আর আগের তুমি নও। এখন থেকে প্রতিটি শব্দ, প্রতিটি ছবি, প্রতিটি গন্ধ তোমাকে নিয়ে যাবে এক অন্য বাস্তবতায়। তুমি পৌঁছাবে এক জায়গায় যেখানে সময় থেমে গেছে, যেখানে মৃতরা অপেক্ষা করে, আর তাদের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম এই ডাকঘর। তুমি চাবি পেয়ে গেছ, এখন দরজা খোলো। তুমি নিজেই। অর্ণব হাত থেকে চিঠিটি পড়ে যেতে যেতে বুঝতে পারলেন, এই চিঠিটি তিনি নিজেই লিখেছিলেন। ভবিষ্যতের কোনো এক সময়। অর্ণব আবার ঢুকলেন সেই গোপন ঘরে, ডাকঘরের নিচে থাকা চেম্বারে। এইবার তার সাথে ছিল একটি নতুন উপকরণ, ডক্টর লাহিড়ীর দেওয়া এক প্রাচীন সিল, মরণ সংকেত। এটি একটি লিপিবদ্ধ মোহর, যা মরণলিপি সক্রিয় করে। তিনি সেটি চিঠির ওপরে রেখে মোমবাতি জ্বালালেন। ধীরে ধীরে চেম্বারের ভিতরে হাওয়ার গতি বেড়ে গেল। দেয়াল কাঁপতে লাগল, আর তার সামনে ধীরে ধীরে গঠিত হতে লাগল এক অদ্ভুত দরজা, একটি অদৃশ্য দ্বার, যার ভিতর দিয়ে আসছে কণ্ঠস্বর, কান্না, চিঠির খুশখানি, আর কিছু নাম। দরজার ওপার থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ, অর্ণব, আমাকে খুঁজো না, আমায় বুঝো, আমি এখনো চিঠি লিখি। অর্ণব চোখ বন্ধ করে ধীরে ধীরে সেই দরজার দিকে এগোলেন। হঠাৎ এক ছায়ামূর্তি বেরিয়ে এলো দরজার ভেতর থেকে। তার চোখ নেই, মুখ নেই, কিন্তু হাতে ছিল এক খাম। খামটি অর্ণবের হাতে ধরিয়ে দিয়ে ছায়াটি মিলিয়ে গেল অন্ধকারে। চিঠির উপরে লেখা ছিল, প্রাপক অর্ণব বসু, প্রেরক অর্ণব বসু মৃত। অর্ণব বুঝলেন তিনি এখন আর শুধু একজন গোয়েন্দা নন,
তিনি হয়ে উঠেছেন সেই মধ্যবর্তী পাঠক যে জীবিত আর মৃতের মাঝে দাঁড়িয়ে থাকে। চিঠির ভিতরে লেখা, তুমি একদিন হারিয়ে যাবে এই চিঠির ভিতরেই, যেমন নরেন হারিয়েছিল। মৃত্যুপুরীর ডাকঘর চিরকাল খোলা থাকবে না, একদিন সব বন্ধ হয়ে যাবে। তার আগেই তোমাকে ঠিক করতে হবে তুমি পাঠক থাকবে নাকি লেখক হবে। চেতনার দরজার পাশেই বসেছিলেন অর্ণব বসু। হাতে ছিল সেই চিঠি যার প্রেরক নিজেই অর্ণব বসু মৃত। চোখের সামনে ঝাপসা সব স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। কলকাতায় তার ছোট অফিস, প্রথম কেস, বাবার হারিয়ে যাওয়া চিঠি এবং নরেন চৌধুরীর অদৃশ্য হওয়া। অর্ণব চিঠিটি খুললেন। এই চিঠি তুমি কখনো কারো কাছে পাঠাবে না, কারণ এটা তোমার শেষ বার্তা তোমার কাছেই। তুমি হয়তো ভাবছ এই ডাকঘর এক রহস্যময় জায়গা, কিন্তু আসলে এই ডাকঘর তৈরি হয়েছে একমাত্র তোমার জন্য। এখানে প্রতিটি চিঠি, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ তোমারই অতীত, ভুল, অপরাধ, ভুলে যাওয়া মানুষদের আর্তনাদ। তুমি নিজেই নরেন, তুমি নিজেই লেখক। তুমি হারিয়েছিলে নিজের সেই অংশ যে একদিন সত্যিই কাউকে ভালোবাসত, আর সেই মানুষটাই বারবার ফিরে আসছে চিঠির ভেতর দিয়ে। মৃত্যুপুরীর ডাকঘর তুমি ছেড়ে যেতে পারবে যেদিন সেই শেষ চিঠি পুড়িয়ে ফেলতে পারবে। অর্ণব থমকে গেলেন। তিনি সেই চিঠিটি মোমবাতির শিখায় ধরিয়ে দিলেন। ধীরে ধীরে পুড়ে যেতে যেতে চিঠি থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। অর্ণব, এবার ফিরে এসো, তোমার সময় শেষ, আমার অপেক্ষাও। চারদিকে আলো ফেটে পড়ল। চেতনার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল ডাকঘরের দরজা খোলা। অভ্যন্তরে কেউ নেই। টেবিলের উপর পড়ে আছে একটি খাম। প্রাপক কেউ না, প্রেরক অর্ণব বসু। মৃত্যুপুরীর ডাকঘর এখন বন্ধ। কেউ যদি আবার একদিন শুনতে পান চিঠির শব্দ, জেনে নেবেন কেউ ফিরে এসেছে নিজের ভুল শোধরাতে। অর্ণব বসু আর ফিরলেন না, কিন্তু কোথাও কেউ একজন হয়তো লিখেই চলেছেন নতুন নতুন চিঠি, পুরনো আত্মার কাছে, পুরনো ঠিকানায়। ডাকঘর বন্ধ হলেও চিঠির শব্দ থেমে নেই। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।